গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির তৃতীয় উপন্যাস বকুল কথা। এই ট্রিলজির প্রথম দুটি উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা আমাদের চ্যানেলে আছে। আমরা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেগুলো শুনে নিতে পারেন। আর যারা শুনেছেন তারা অনেকদিন ধরে অনুরোধ করছিলেন, একটু দেরি হয়ে গেল। শুরু করছি বকুল কথা প্রথম পর্ব। ধ্বনিটা অতি পরিচিত, শব্দগুলোও বহু পরিচিত। চেয়ার থেকে উঠে জানলার ধারে না গেলেও বোঝা যেত কারা চলেছে মিছিল করে, আর কি বলে চলেছে তারা। মিছিল তো চন্দ্র সূর্যের মতোই নিত্য ঘটনা। কানের পর্দায় যেন লেগেই থাকে ধ্বনিটা, চলবে না চলবে না, যেন অহরহই মস্তিষ্কের কোষে কোষে ধাক্কা মারে। মানতে হবে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তবু হাতের কলম নামিয়ে রেখে জানলায় এসে দাঁড়ালেন অনামিকা দেবী। কিন্তু কেন দাঁড়ালেন? মিছিলের এই উচ্চরোলে লেখার ব্যাঘাত ঘটছিল বলে, নাকি নেহাতি অকারণ কৌতূহলে? হয়তো তাই, অকারণ কৌতূহলেই। শুধু জেনে নেওয়া নতুন কোন অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। নইলে রাস্তার গোলমালে লেখার ব্যাঘাত ঘটলে চলে না। কলকাতা শহরের এমন একটি জনবহুল রাস্তার একেবারে মোড়ের ধারের বাড়িতে যাদের আজন্মের বাস, এই কোলাহলের মাঝখানে বসেই যার কলম ধরার শুরু, তার কি করে এই আবদার করা সম্ভব? নিঃশব্দে নির্জনতার গভীরে বসে আমি লিখতে চাই। বিচিত্র শব্দ, বিরক্তিকর কোলাহল আর অগণিত মানুষের আনাগোনার মধ্যে থেকেই তো সাধনা করে যেতে হয় শহুরে সাহিত্যিকদের। প্রতিক্ষণই করতে হয় প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম। কিন্তু একেবারে স্তব্ধ শান্ত স্তিমিত পল্লী জীবনের পরিবেশই কি সাধনার নিতান্ত অনুকূল? তেমন পরিবেশ পেলেই অনামিকা দেবী আরও লিখতে পারতেন, অধিকতর উচ্চমানের, অধিকতর মননশীল। অপরাপর শহরবাসী কবি সাহিত্যিকরা কি বলেন, কি মনোভাব পোষণ করেন, অনামিকা দেবীর জানা নেই। মনের কথার আদান প্রদান হবে এমন অন্তরঙ্গতাই বা কার সঙ্গে আছে? তবে নিজে তিনি তা বলেন না, তা ভাবেন না। তার মনে হয় শহরের মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল উত্তাল জীবন তরঙ্গের মধ্যেই সাহিত্যের তীব্র তপ্ত জীবনী রস। শহরের অফুরন্ত বৈচিত্র্যের মধ্যেই সাহিত্যের অফুরন্ত উপাদান। নির্জনতার শান্তিতে গতিবেগ কোথায়? শহরের নারী সর্বদাই জ্বরতপ্ত চঞ্চল। সেই জ্বর ছাড়াবার ওষুধ জানা নেই কারো। তবু কথা সবাই জানে, ওই জ্বরটাই প্রেরণা দিচ্ছে শিল্পকে, সাহিত্যকে, জীবন চিন্তাকে। এই জ্বরটাই বরং রোগীকে চাঙ্গা করে রেখেছে। তাই কোলাহলকে কখনো বাধা স্বরূপ মনে হয় না অনামিকা দেবীর। তিনি সর্বদা এই কথাই বলেন, আমি জনতার একজন, আমি জনতার সাহিত্যিক। কোলাহল থেকেই রস আহরণ করে নেওয়া আমার কাজ। কিন্তু অনামিকা দেবীর সেই কবি সেজদি, তিনি কিন্তু অন্য কথা বলেন। তিনি বরং বলেন, ধন্যবাদ দিই তোকে, এই কলরবের মধ্যেও লিখিস। তা তিনি কথা বলবেন সেটাই স্বাভাবিক। অনামিকা দেবী যদি জনতার, তো তিনি নির্জনতার। তিনি কবি, ইচ্ছের কবি। তিনি তার সেই মফস্বলের বাড়িটিতে নিঃসঙ্গতায় নিমগ্ন হয়ে বসে ইচ্ছার ফুলগুলো ফোটান। সেইগুলি হয়তো তার সঙ্গী। অনামিকা দেবীর ভূমিকা আলাদা। এই যুগের আরও সকলের মতোই অহরহ পরের ইচ্ছের বায়না মেটাতে হয় তাকে, পরের ইচ্ছে পরিচালিত হতে হয়। মনের মধ্যে ওই মিছিলের ধ্বনি উঠলেও মেটাতে হয়। জানলার ধারে এসে দাঁড়ালেন অনামিকা দেবী, নিচের দিকে তাকালেন। মানুষের প্রাচীর এগিয়ে চলেছে একটা অখণ্ড মূর্তিতে, আর যান্ত্রিক একটা শব্দ উঠছে তা থেকে, চলবে না চলবে না। হঠাৎ অদ্ভুত একটা কৌতুক বোধ করলেন অনামিকা দেবী।
একদিক থেকে অবিরাম প্রতিবাদ উঠবে, চলবে না চলবে না, আর একদিকে অব্যাহত গতিতে চলেই চলবে সেই অসহনীয়। কোটি কল্পকালের পৃথিবীর বুকে কোটি কোটি বছর ধরেই চলেছে এই লীলা। পাশাপাশি চলেছে অন্যায় আর তার প্রতিবাদ। আজকের মিছিলটা যে বিশেষ একটা কিছু তা বোঝা যাচ্ছে তার দৈর্ঘ্যে। শেষ হয়েও শেষ হচ্ছে না। একবার স্তিমিত হয়ে আসছে আওয়াজ, আবার পেছন থেকে আসছে নতুন আওয়াজের ঢেউ। অবশেষে অনেকক্ষণের পর হালকা হয়ে এলো দল, ফিকে হয়ে এলো ধ্বনি। যারা পিছিয়ে পড়েছিল তারা ছুটে ছুটে আসছে, তাদের ফাঁকে ফাঁকে অন্য অন্য পথচারীর চেহারা দেখা যাচ্ছে। দূরে এগিয়ে যাওয়া আওয়াজটা নিয়ম মাফিক কমে কমে আসছে। জানলা থেকে আবার ফিরে এলেন অনামিকা দেবী। চেয়ারে এসে বসলেন, কলমটা হাতে তুলে নিলেন, কিন্তু চট করে যেন মনে এলো না কি লিখছিলেন। অন্য মনস্কের মতো সম্পূর্ণ অবাস্তব একটা কথা মনে এলো। লেখার কথা নয়, ওই মিছিলের কথা নয়, দেশের বহুবিধ অন্যায়, অত্যাচার, দুর্নীতি আর রাজনীতির কথাও নয়। মনে এলো এই বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন এপাশে ওপাশে ফাঁকা ফাঁকা মাঠ পড়েছিল। এখন সমস্ত রাস্তাটা যেন দম আটকে দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়িটা কি আজ তৈরি হয়েছে? কত দিন, মাস, বছর পার হয়ে গেল, তার হিসেব করতে হলে বুঝি খাতা পেন্সিল নিয়ে বসলে ভালো হয়। অনামিকা দেবী ভাবলেন, আমি এর শৈশব, বাল্য, যৌবন আর এই প্রৌঢ়াবস্থা সব অবস্থার সাক্ষী। অথবা এই বাড়িটাই আমার সমস্ত দিন, মাস, বছরের সাক্ষী। এর দেওয়ালে দেওয়ালে লেখা আছে আমার সব কথা। আচ্ছা, দেওয়াল কি সত্যি সাক্ষ্য দিতে পারে? সে কি সব কথা ধরে রাখতে পারে অদৃশ্য কোনো অক্ষরে? বিজ্ঞান এত করছে, এটা করতে পারবে না কোনোদিন? মৌন মুখ দেওয়ালগুলোকে কথা কইয়ে ইতিহাসকে পুড়ে ফেলবে হাতের মুঠোয়, নির্ভুল ইতিহাস। টেলিফোনটা ডেকে উঠল ঘরের কোণ থেকে। আবার চেয়ার ছেড়ে উঠলেন অনামিকা দেবী, রিসিভারটা তুলে নিলেন হাতে। টেলিফোনটা লেখার টেবিলে রাখাই সুবিধে, সময় বাঁচে, পরিশ্রম বাঁচে। তবু কোণের ওই ছোট্ট টেবিলটার উপরেই বসিয়ে রাখেন সেটা অনামিকা দেবী। এটা তার এক ধরনের শখ, বারবার উঠতে হলেও। থেমে থেমে কেটে কেটে বললেন, হ্যাঁ আমি কথা বলছি। বলুন, কি বলছেন? নতুন পত্রিকা বার করছেন? শুনে খুশি হলাম, শুভেচ্ছা জানাচ্ছি। সাফল্য কামনা। লেখা মানে গল্প? পাগল হয়েছেন? কি করব বলুন? অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। উপায় থাকলে না করতাম না। বেশ তো, চলুক না কাজ, পরে হবে। কি বলছেন? আপনি বলবো না? বয়স আপনি আমার থেকে অনেক। আচ্ছা ঠিক আছে, না হয় তুমি বলা যাবে, কিন্তু গল্প তো দেওয়া যাচ্ছে না। কি কি বলছেন? কথা দিয়ে রাখবো? না 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 না, ওইটি করতে পারবো না। কথা দিয়ে বসে থাকবো তা পারবো না, সে আমাকে বৃশ্চিক যন্ত্রণা দেবে। তা বটে। হ্যাঁ বুঝছি তোমার খুব দরকার, কিন্তু উপায় কি? উপায় কি অপর অর্থ নিরুপায়। তা সত্ত্বেও ও পক্ষ তার নিজের নিরুপায়তার কথা ব্যক্ত করে চলে, এবং কথার মাঝখানে এমন একটু কমা সেমিকোলন রাখে না যার ফাঁকটুকুতে ফুলস্টপ বসিয়ে দিতে পারেন অনামিকা দেবী। অতএব শেষ পর্যন্ত বলতেই হয়, আচ্ছা দেখি। ও পক্ষের উদ্দণ্ড কণ্ঠের ধ্বনি এই ঘরের দেওয়ালে ধাক্কা মারে। না না, দেখি টেকি নয়, আমি নাম অ্যানাউন্স করে দিচ্ছি। ছেড়ে দিল এবার অনামিকা দেবীকে আর কিছু বলবার অবকাশ না দিয়ে। অনামিকা দেবী জানেন, এরপর যদি তিনি সময়ে লেখা দিয়ে উঠতে না পারেন, তাহলে ওই ভাবী সম্পাদক ভদ্রলোক এখানে সেখানে সকরুণ গলায় বলে বেড়াবেন, কি করব বলুন? কথা দিয়ে যদি কথা না রাখেন,
এই তো আমাদের দেশের অবস্থা। কেউ একটু নাম করলেন, কি অহংকার! আমাদেরও হয়েছে শাঁখের করাত, ওনাদের লেখা না নিলেও নয়। বলেন বটে, না নিলেও নয়, কিন্তু আসল ভরসা রাখেন তারা সিনেমা স্টারদের ছবির ওপর। তারা কিভাবে হাঁটেন, কিভাবে চলেন, কোন ভঙ্গিতে কলা ছাড়িয়ে মুখে ফেলেন, কোন ভঙ্গিতে দোলে আবির ছড়ান, ইত্যাদি প্রভৃতি সব। ওই ভঙ্গিগুলি ওদের পত্রিকার মূল জীবনী রস। তাছাড়া আছে তো ফিচার। তথাপি গল্প উপন্যাসও আবশ্যক। সব শ্রেণীর পাঠককেই তো মুঠোয় পুড়তে হবে, আর সেক্ষেত্রে ওই নাম করে ফেলা লেখকদের লেখা নেওয়াই নিরাপদ। পাণ্ডুলিপিতে চোখ বোলাতে হয় না, সোজা প্রেসে পাঠিয়ে দেওয়া যায়। নতুন কাগজের সম্পাদকও এছাড়া নতুন আর কি করবেন? আগে নাকি সাংবাদিকতার একটি পবিত্র দায়িত্ব ছিল। সম্পাদকেরা নাকি লেখক তৈরি করতেন পাঠকও। অনামিকা দেবী যে সেই বস্তু দেখেননি তা নয়, তার জীবনেই তিনি একদা সেই উদার আশ্রয় পেয়েছেন। কিন্তু কদিনের জন্যেই বা? সেই মানুষ চলে গেলেন, তারপরে কেমন করে যেন অনামিকা দেবী এই হাটে দাঁড়িয়ে গেছেন, চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের পাঠক পাঠিকারা অনামিকা দেবীকে ভালোবাসে। রিসিভার নামিয়ে রেখে আবার এসে কলম নিয়ে বসলেন অনামিকা দেবী। আর ওর ভাইঝি শম্পার কথাটা আবার নতুন করে মনে এলো। আচ্ছা পিসি, এতবার ওঠাউঠি করতে হয়, ওটাকে তো তোমার লেখার টেবিলে রেখে দিলেই পারো। অনামিকা দেবী নিজের উত্তরটাও ভাবলেন। না, টেবিলে টেলিফোন বসানো থাকলে ঘরটাকে যেন অফিস ঘর লাগে। হ্যাঁ, এই কথাই বলেন বটে, কিন্তু আরও কারণ আছে। আর হয়তো সেটাই প্রকৃত কারণ। মাঝে মাঝেই একটি তাজা আর সপ্রতিভ গলা কথা কয়ে ওঠে, শম্পাকে একটু ডেকে দিন তো। ডেকে দেন অনামিকা দেবী। শম্পা আহ্লাদের ছলকাতে ছলকাতে এসে ফোন ধরে। পিসির দিকে পিঠ আর দেওয়ালের দিকে মুখ করে গলা নামিয়ে কথা বলে মিনিটের পর মিনিট, ঘণ্টায় গিয়ে পৌঁছয়। টেবিলে রাখলে অসুবিধে উভয় পক্ষেরই। শম্পার জীবনে এখন একটি নতুন প্রেমের ঘটনা চলছে। এখন শম্পা সব সময় আহ্লাদে ভাসছে। অনামিকা দেবী সঠিক খবর জানেন না, সত্যি কিছু আর সব খবর রাখেনও না, তবু যতটুকু ধারণা তাতে হিসেব করেন শম্পার এই ব্যাপারে এই নিয়ে 5.5 বার হল। সাড়ে অর্থে এটা এখনো চলছে, তার মানে অর্ধপথে। প্রথম প্রেমে পড়েছিল শম্পা ওর দূরসম্পর্কের মামাতো দাদা বুবুলের সঙ্গে। শম্পার তখন 11 বছর বয়স, বুবুলের বছর 17। মফস্বলের কোনো স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করে জায়গার অভাবে এই দূরসম্পর্কের পিসির বাড়িতে থেকে কলেজে পড়তে এসেছিল বুবুল। চাঁদের মতো ছেলে, মধুর মতো স্বভাব, নিঃস্বও নয়। বাপ টাকা পাঠায় রীতিমতো, কার আর আপত্তি হবে? পিসিরও হলো না, মানে অনামিকার ছোট বৌদির। কিন্তু জোরালো আপত্তি হল তার ভাইপোর সঙ্গে মেয়ের প্রেমে পড়ায়। তিনি প্রথমে বিনি পয়সায় বাড়িতে এসে পড়া, যেগুলোর জন্য অনামিকা দেবী দায়ী, রাশি রাশি সিনেমা পত্রিকার দোষ দিলেন। অনামিকা দেবী রচিত প্রেম কাহিনীগুলির প্রতি কটাক্ষপাত করলেন, তারপর মেয়েকে তুলো ধুনলেন এবং ভাইপোকে পথ দেখতে বললেন। 11 বছরের মেয়ের উপরে চিকিৎসা চালানো গেল। অনামিকা দেবীর ছোট বৌদি ভাবলেন, যাক, শিক্ষা হয়ে গেল, আর প্রেমে পড়তে যাবে না মেয়ে। কিন্তু কি অলিক সেই আশা! 12.5 বছরেই আবার প্রেমে পড়ল শম্পা, পাড়ার এক স্টেশনারি দোকানের সেলসম্যান ছোকরার সঙ্গে। খাতা, পেন্সিল, রবার, আলপিন, চকলেট ইত্যাদি কিনতে গিয়ে আলাপের শুরু। তারপর কোন ফাঁকে আলাপ গিয়ে প্রেমালাপের পর্যায়ে উঠে বসল। বিনা পয়সায় চকলেট আসতে লাগলো। এটা বেশ কিছুদিন চাপা ছিল, উদ্ঘাটিত হলো একদিন পাড়ার আরেকটি ছেলের দ্বারা। হয়তো নিজে সে প্রার্থী ছিল, তাই বলে দিয়ে আক্রোশ মেটালো। খবরটা বাড়িতে জানাজানির পর দিন কতক শম্পার গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রাখা হলো। শম্পার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দেওয়ার ভার নিল তার বাবা। কিন্তু প্রয়োজন তো শম্পার জিনিসের নয়, প্রেমের।
অতএব কিছুদিন মনমরা হয়ে ঘুরে বেড়ালো শম্পা। তারপর আবার নতুন গাছে বাসা বাঁধল, এবারে এক সহপাঠিনীর দাদা। এই খবরটা বাড়িতে এসে পৌঁছবার কথা নয়, কারণ সহপাঠিনী সহায়িকা। সে তার বান্ধবীকে এবং দাদাকে আগলে বেড়াতে যত রকম বুদ্ধি কৌশল প্রয়োগ করা সম্ভব তা করতে ত্রুটি করেনি। কিন্তু খবরটা তথাপি এলো অনামিকা দেবীর কাছে প্রণয় ভঙ্গের পর। শম্পা নিজেই তার লেখিকা পিসির কাছে ব্যক্ত করে বসল, কারণ শম্পার তখন বয়স বেড়েছে, সাহস বেড়েছে। একদিন অনামিকা দেবীর এই 3 তলার ঘরে এসে বলল, পিসি, একটা গল্পের প্লট নেবে? তারপর সে দিব্যি একখানি প্রেম কাহিনী ব্যক্ত করার পর প্রকাশ করল প্লটের নায়িকা সে নিজেই, এবং স্বচ্ছন্দ গতিতে সব কিছু বলার পর হেসে কুটি কুটি হয়ে বলতে লাগল, বলো তো পিসি, এরকম বুদ্ধমার্কা ছেলের সঙ্গে কখনো প্রেম চালানো যায়, না তাকে সহ্য করা যায়? অনামিকার নিজের গল্পের অনেক নায়িকাই দুঃসাহসিকা, বেপরোয়া, মুখরা প্রখরা। তথাপি অনামিকা তার নিজের দাদার মেয়ে, নিজের বাবার নাতনির এই স্বচ্ছন্দ বাকভঙ্গির দিকে তাকিয়ে রইলেন অভিভূত দৃষ্টি মেলে। শম্পা বলল, লিলি তো আমার উপর মহাখাপ্পা, ওর দাদার নাকি অপমান হয়েছে। তা সেটাই তো স্বাভাবিক, বলেছিলেন অনামিকা দেবী। শম্পা হেসে হেসে বলেছিল, তা কি করা যাবে, 19 বছর এখনো পার হয়নি, সবে 3rd ইয়ারে ঢুকেছে, বলে কি না তোমার পিসিকে বলে কয়ে বিয়ের কথাটা পাড়াও। অনামিকা দেবী মৃদু হেসে বলেছিলেন, তা তুমিও তো এখন স্কুলের গণ্ডি ছাড়াওনি, সবে 15 বছরে পা দিয়েছ। তা আমি কি বিয়ের চিন্তা করতে বসেছি নাকি? প্রেম করছো? শম্পা লেশমাত্র অপ্রতিভ না হয়ে বলেছিল, সে আলাদা কথা, ওটা হচ্ছে একটা চার্ম, একটা থ্রিলও বলতে পারো, তা বলে বিয়ে? তা সেই বুদ্ধটাকে ত্যাগ করার পর শম্পা অন্তত মন মরা হয়ে বেড়াল না। সাঁতার ক্লাবে ভর্তি হলো, আবদার করে সেতার কেনালো। মা, পিসি, বাপ, ঠাকুমা সবাই ভাবল এটা মন্দ নয়, ব্যাটা ছেলেদের সঙ্গে হইচই করে বেড়ানোর থেকে ভালো। দাদা তখন নিজের ব্যাপারেই মগ্ন, একটা স্কলারশিপ জোগাড় করে বিলেত যাবার তাল করছে। তুচ্ছ একটা বোন আছে কিনা তাই মনে নেই। তাছাড়া শম্পার মাও মেয়ের ব্যাপারটা সাবধানে ছেলের জ্ঞানগোচর থেকে তফাতেই রাখতে চেষ্টা করতেন, যা কিছু শাসন চুপি চুপি। কিন্তু শম্পা চার্ম চায়, তাই শম্পা তাদের ওই সাঁতার ক্লাবের এক মাস্টারমশাইয়ের প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। বোধ করি তিনিও এর সদ্ব্যবহার করতে লাগলেন। সাঁতারের ঘণ্টা বেড়েই চলতে লাগল, এবং বেড়ে চলতে লাগল শম্পার সাহস। অতএব ক্রমশ মা বাবা শাসন করবার সাহস হারাতে লাগল। দাদা তখন পাড়ি দিয়েছে সমুদ্র পারে। শম্পার বাড় আরও বেড়ে যায়। শম্পাকে এক কথা বললে 100 কথা শুনিয়ে দেয়। বাড়ি ফিরতে রাত হয়েছে বলে রাগারাগি করলে পরের দিন আরও বেশি রাত্তির করে। বেরোতে হবে না বললে তৎক্ষণাৎ চটি পায়ে গলিয়ে বেরিয়ে যায়। বলে, হারেমের যুগে বাস করছো নাকি তোমরা? বাবা রাগ করে বলল, মরুগ্গে, যা খুশি করুকগে। অনামিকা দেবী বললেন, ভালো দেখে একটা বর খোঁজো বাপু, সব ঠিক হয়ে যাবে। সময়ে বর না পেয়েই মেয়েগুলো আজকাল বর্বর হয়ে উঠেছে। লেখিকার মতো নয় অবশ্য কথাটা, নিতান্তই মাসি পিসির মতো কথা। শম্পার মা কথাটা নস্যাৎ করলেন, বললেন, সবে 1st ইয়ারে পড়ছে, এক্ষুনি বিয়ে দিতে চাইলে লোকে বলবে কি? তাছাড়া কৃতি ছেলেই বা পাবো কোথায় বয়সের সঙ্গে মানানো? আমাদের আমলের মতো 10-12 বছরের বড় বর তো আর ধরে দিতে পারি না। কি আর করা তবে? শম্পাই ছেলে ধরে বেড়াতে লাগলো। সাঁতারুকেও ত্যাগ করল একদিন, লোকটার কথাবার্তা বড় একঘেয়ে বলে। তারপর কিছুদিন খুব উঠে পড়ে লেগে লেখাপড়া করল শম্পা। মনে হলো এইবার বুঝি বুদ্ধি থিতিয়েছে। কিন্তু নিজে মুখেই স্বীকার করে গেল একদিন শম্পা পিসির কাছে, একটা প্রেম টেম থাকবে না, কেউ আমার জন্য হাঁ করে বসে থাকবে না, আমায় দেখলে ধন্য হবে না, এই ভালো লাগে না, বুঝলে পিসি? কিন্তু সত্যি প্রেমে পড়তে পারি এমন ছেলেও তো দেখি না। তা যখন সত্যি প্রেমের প্রশ্ন নেই, তখন আজে বাজেতেই শুধু চার্ম খুঁজলে বা ক্ষতি কি? সেই সময়টায় শম্পা একজন ক্যাবলা মার্কা প্রফেসরের প্রেমে পড়ল।
প্রফেসরটি যদিও বিবাহিতা। কিন্তু তাতে কি, শম্পা বলল, আমি তো আর তাকে বিয়ে করতে চাইছি না, শুধু একটু ঘোল খাওয়ানো নিয়ে কথা। সেই ঘোল খাওয়ানো পর্বটার পর কলেজ লাইব্রেরির লাইব্রেরিয়ান ছোকরার সঙ্গে কিছুদিন এখন শম্পার আরেকটি চলছে। অনামিকা আরেকবার লেখায় মন দেবার চেষ্টা করছিলেন, ফোনটা আবার বেজে উঠল। একটি তাজা সপ্রতিভ কণ্ঠ বলে উঠল, শম্পাকে একটু ডেকে দিন তো। ডেকে দিলেন। শম্পা উঠে এলো, বলল, বাবা, তোমার এই 3 তলায় উঠতে উঠতে গেলাম, কই দেখি আবার কে বকবকাতে ডাকছে। এই নাও, নিচে তোমার একটা চিঠি এসেছিল। টেবিলের উপর খামের চিঠিটা রেখে পিসির দিকে পিঠ আর দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ালো শম্পা, রিসিভারটায় কান মুখ চেপে। অনামিকা দেবী খামের মুখটা না খুলেই হাতে ধরে নাড়াচাড়া করতে লাগলেন। শেষদির চিঠি, অনেকদিন পর এসেছে। শেষদি আর চিঠিপত্র লেখে না, কিন্তু অনামিকাই বা কত চিঠি দিচ্ছেন, শেষ কবে দিয়েছেন মনেও পড়ে না। অথচ কত চিঠি লিখে চলেছেন প্রতিদিন, রাশি রাশি আজে বাজে লোককে। শেষদি বড় অভিমানী, সেই অভিমানের মূল্যও আছে অনামিকা দেবীর কাছে, অনেকখানি আছে। তবু শেষদির চিঠির উত্তর দেওয়া হয়ে ওঠে না। নিজে থেকেও একখানা চিঠি শেষদিকে দেওয়া হয়ে ওঠে কই, অথচ সেই না হয়ে ওঠার কাঁটাটা ফুটে থাকে মনের মধ্যে। আর সেই কাঁটা ফোটা মন নিয়েই হয়তো অন্য 7খানা চিঠি লিখে ফেলেন, মানে লিখতে হয়। বাংলাদেশের অসংখ্য পাঠক পাঠিকা অনামিকা দেবীর লেখা ভালোবাসে, তাই অনামিকা দেবীকেও ভালোবাসে। সেই ভালোবাসার একটা প্রকাশ চিঠি লিখে উত্তর পাবার প্রার্থনায়। সেই প্রার্থনায় থাকে কত বিনয়, কত আবেগ, কত সংশয়, কত আকুলতা। অনামিকা দেবী তাদের বঞ্চিত করবেন? তাদের সেই সংশয় ভঞ্জন করবেন না? সামান্য একটা চিঠি বই তো নয়, চিঠিও নয়, চিঠির উত্তর। কিঞ্চিত ভদ্রতা, কিঞ্চিত মমতা, কিঞ্চিত আন্তরিকতা, মাত্র এইটুকু। সেটুকু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবেন কি করে অনামিকা দেবী? তাছাড়া তাদের কাছেই বা অনামিকা দেবীর মূর্তিটা কোনভাবে প্রকাশিত হবে? হয়তো ওই কয়েক ছত্র লেখার অভাবে তাদের ক্যামেরায় অনামিকা দেবীর চেহারাটা হয়ে দাঁড়াবে উন্নাসিক, অহংকারী, অভদ্র। অনামিকা দেবী তা চান না। অনামিকা দেবী নিজের বাইরের চেহারাটা নিজের ভেতরের মতোই রাখতে চান। সামান্য অসতর্কতায়, ঈষৎ অবহেলায় তাতে ধুলো পড়তে দিতে চান না। তাছাড়া প্রয়োজনীয় চিঠিপত্রের সংখ্যাও তো কম নয়। গতানুগতিক সাধারণ জীবনের বাইরে অন্য কোনো জীবনের মধ্যে এসে পড়লেই তার একটা আলাদা দায়িত্ব আছে। সেসব দায়িত্ব সম্ভব মতো পালন করতেই হয়, অন্তত তার চেষ্টাটাও করতে হয়। ব্যবহারটা যেন ত্রুটিহীন হয়। অতএব কিছুই হয় না শুধু একান্ত প্রিয়জনের ক্ষেত্রে। সেখানে ত্রুটির পাহাড়, সেখানে দিনের পর দিন, মাসের পর মাস ভারী হয়ে ওঠে অপরাধের বোঝা। তবু হয়ে ওঠে না। কিন্তু কারণটা কি? ওই 7খানার সঙ্গে আরেকখানা যোগ করা কি এতই অসম্ভব? হয়তো অসম্ভব নয়, কিন্তু আবার অসম্ভবও। প্রিয়জনের পত্র দায়সারা করে লেখা যায় না, অন্তত অনামিকা দেবী পারেন না। অনামিকা দেবী তার জন্যে চান এক টুকরো নিভৃতি, এক মুঠো আকাশ। অনামিকা দেবীর খোলসের মধ্যে থেকে নিজেকে বার করে এনে খোলা মনের ছাদে এসে বসা। কিন্তু কোথায় সেই নিভৃতি? কোথায় সেই আকাশ? কোথায় সেই নিজেকে একান্তে নিয়ে বসবার খোলা ছাদ? নেই। মাসের পর মাস সে অবস্থা অনুপস্থিত। তাই ত্রুটির পাহাড় জমে, তাই প্রিয়জনের খামের চিঠি খোলার আগে বুকটা দুরুদুরু করে। মনে হয় খোলার সঙ্গে সঙ্গে ওর মধ্যে থেকে টুক করে যেটুকু খসে পড়বে সে হচ্ছে একখণ্ড উদাসীন অভিমান। কিন্তু প্রিয়জনের সংখ্যা অনামিকা দেবীর কত? খামখানা খোলার আগে তার উপর মৃদু একটু হাত বোলালেন অনামিকা, যেন শেষদির অভিমানের আবরণটুকু মুছে ফেলতে চাইলেন।
তারপর আস্তে খামের মুখটা খুললেন। আর সেই সময় টেলিফোনটা আবার ঝনঝনিয়ে উঠল। অনামিকা দেবী আছেন? বলছি। শুনুন, আমি বাণীনগর বিদ্যামন্দির থেকে বলছি, বললেন তিনি তার বক্তব্য। অনামিকা দেবীর কথায় কানমাত্র না দিয়ে জোরালো গলায় যা জানালেন তা হচ্ছে, এই উচ্চ আদর্শপুত বিদ্যামন্দিরের পারিতোষিক বিতরণ উৎসবে ইতিপূর্বে অনেক মহা ব্যক্তি এসে গেছেন, এবার অতঃপর অনামিকা দেবীর পালা। অতএব ধরে নিতে হবে এই সূত্রে অনামিকা দেবী মহাদের তালিকায় উঠলেন, অথবা ইতিপূর্বেই উঠে বসেছিলেন, শুধু পালাটা আসতে বাকি ছিল। অনামিকা দেবীর ক্ষীণ প্রতিবাদ, মৃদু আপত্তি বানের জলে ভেসে গেল। ওপিঠ থেকে সবল ঘোষণা এলো, কার্ড ছাপতে পাঠিয়ে দিচ্ছি। শেষদির চিঠিটা অনেকক্ষণ আর পড়তে ইচ্ছে হল না, যেন একটা কোমল সুরের রেশের উপর কে তবলা পিটিয়ে গেল। তারপর খুলে পড়লেন। শেষদি লিখেছে, অনেক তো লিখেছ, কাগজ খুললেই অনামিকা দেবী, কিন্তু সেটার কি হলো, সেই বকুলের খাতাটার? খাতাখানা পোকায় কেটে শেষ করেছে নাকি হারিয়ে গেছে? কিন্তু বলে ছেড়ে দিয়েছে শেষদি। আর কোনো কথা লেখেনি, শুধু তলায় নামসই শেষদি। চিঠি লেখার ধরনটা শেষদির বরাবরই এই রকম। চিঠির রীতিনীতি সম্পর্কে মোটেই নিষ্ঠা নেই তার। বাড়ির যাকেই চিঠি দাও, বাড়ির অন্যান্য সদস্যদের যথাবিহিত সম্মান ও আশীর্বাদ জানানো যে একান্ত আবশ্যক, চিঠিটা যে প্রধানত কুশল বিনিময়ের উদ্দেশ্যে, আর পরিচিত জগতের অন্য সব কিছু খবরের আদান প্রদানটাই যে আসল প্রসঙ্গ হওয়া সঙ্গত, এই বোধ নেই শেষদির। চিঠিতে শেষদি যেন হঠাৎ কথা হয়ে ওঠে, আর কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়াটা যেমন স্বভাব তার, তেমনি হঠাৎ থেমে যায়। তাই কিন্তু বলে থেমে গেছে। কিন্তু বক্তব্যটা শেষ করলে বুঝি অনামিকার মনের মধ্যে এমন একটা কণ্টক প্রবেশ করিয়ে দিয়ে রাখতে পারত না শেষদি। অনামিকার চিঠিটা শেষ করে তার সেই অশেষ বাণীটি চিন্তা করতে লাগলেন। বকিলের খাতার কি হল? অনামিকা দেবী কি সেটা হারিয়েই ফেলেছেন, না সত্যি অবহেলায় ঔদাসীন্যে পোকায় কাটিয়ে শেষ করেছেন? কোথায় সেই খাতা? অনামিকা কি খুঁজতে বসবেন? কিন্তু সেই অনেক দিনের আগের অনাদৃত খাতাটা খুঁজবার সময় কোথায় অনামিকার? আজই একটা সাহিত্য সম্মেলন উপলক্ষে উত্তরবঙ্গে যেতে হচ্ছে না তাকে? গোটা 3 দিন সেখানে যাবে, তারপর ফিরে এসেই ওই বাণীনগর বিদ্যামন্দির, তারপর দিন বিশ্ব নারী প্রগতি সংঘ, এবং তারপর দিন যুব উৎসব, তার পরপর 3 দিন কোথায় কোথায় যেন ডায়েরি খাতাটা দেখতে হবে। বকুলের খাতা তবে কখন খোঁজা হবে? ধুলোর স্তর সরিয়ে কখন খুলে দেখা হবে? দিন যাচ্ছে ঝড়ের মতো, সেই ঝড়ের ধুলো গিয়ে গিয়ে জমছে সমস্ত পুরনোর ওপর, সমস্ত তুলে রাখা সঞ্চয়ের ওপর। শেষদির সেই এখানে বাতাস নেই নামের কবিতায় লেখা চিঠিটার কথা মনে পড়ল। বরের ওপর অথবা জীবনেরই ওপর অভিমান করে শেষদি একদা কবিতা লেখা বন্ধ করে দিয়েছিল। প্রেমের কবিতা আর লিখত না। শেষদির বর অমলবাবুর ধারণা ছিল, ভেতরে ভেতরে একটি প্রণয় কাণ্ড আর গোপন কোনো প্রেমাস্পদ না থাকলে এমন গভীর প্রেমের কবিতা লেখা সম্ভব নয়। আদি অন্তকালের সমস্ত মানুষের মধ্যেই যে অল্প বিস্তর একটি প্রণয়কাণ্ড থাকে, আর চিরন্তন এক প্রেমাস্পদ অবিনশ্বর মহিমায় বিরাজিত থাকে, হৃদয়ের সমস্ত আকুতি সেখানে গিয়েই আছাড় খায়, এ কথা বুঝবার মনটা ছিল না অমলবাবুর। তাই অমলবাবু তার আপন হৃদয়ের অধীশ্বরীর হৃদয়ের উপর কড়া নজর রাখতেন। সেই হৃদয়ের জানলা দরজার খিল ছিটকিনি যেন কোনো সময় খোলা না থাকে, যেন বাইরের ধুলো জঞ্জাল এসে ঢুকে না পড়ে, অথবা ভেতরটাই ফসকে বেরিয়ে না পালায় কোনো ফাঁক দিয়ে। খিল ছিটকিনিগুলো তাই নিজের হাতে বন্ধ করতে চেষ্টা করতেন। শেষদিও চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়েছিলেন। শেষদি প্রেমের কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন।
তারপর তো তারপর তো অমরবাবু মারাই গেলেন। কিন্তু তারপর সেই নিঃসঙ্গতার ভূমিতেও আরও গভীর গভীর প্রেমের কবিতা লেখেনি সেজদি, বরং তলিয়ে গেছে আরও গভীরে। সেখানে বুদবুদ ওঠে না, অথবা হৃদয় নামক বস্তুটা একতলার ঘরটা থেকে উঠে গেছে মস্তিষ্কের চিলে কোঠায়। নামকরা লেখিকা অনামিকা দেবীও বলেন, তোর কবিতা এখন আর পড়ে বুঝতে পারিনি বাবা। দেখা সাক্ষাৎ প্রায় নেই। সেজদি জীবনে আর বাপের বাড়ি আসব না প্রতিজ্ঞা নিয়ে বসে আছে দূরে, অথচ অনামিকা দেবীর সেই বাপের বাড়িটাই একমাত্র ভরসা। অনামিকার নিজের কোনো বাড়ি নেই। সেজদির কাছে তাই কদাচ কখনো নিজেই যান, তা সে কদাচই চিঠির মধ্যেই সব। নতুন কবিতা লিখলে লিখে পাঠায় সেজদি, মন্তব্য পাঠান অনামিকা দেবী। তবে আবার মাঝে মাঝে খুব সরল ভাষায় আর সাদাসিধে ছন্দে কবিতায় চিঠি লেখে সেজদি। অনামিকাকে আর তার সেই ছোট্ট বন্ধু মোহনকে। অসমবয়সীর সঙ্গে বন্ধুত্ব করবার আশ্চর্য একটা ক্ষমতা আছে সেজদির। আর সেই অসমরাও দিব্যি সহজে নির্দ্বিধায় সেজদির সঙ্গে সমান হয়ে গিয়ে মিশে যায়। এই ক্ষমতা সকলের থাকে না, এই ক্ষমতা দুর্লভ। শিশুর বন্ধু হতে পারার ক্ষমতাটা ঈশ্বর প্রদত্ত। একদা নাকি সেজদিদের পাশের বাড়ির বাসিন্দা ছিল মোহনরা, অর্থাৎ তার মা বাবা। অবাঙালি সেই ভদ্রলোকদের সঙ্গে সেজদিদের পরিচয় স্বল্পই ছিল, কিন্তু তাদের বছর 4-5-এর ছেলেটা সেজদির কাছেই পড়ে থাকত। সেজদির সঙ্গে গল্প করে করে বাংলায় পোক্ত হয়ে গিয়েছিল সে। কবে তারা অন্যত্র চলে গেছেন, মোহন স্কুলের গণ্ডি ছাড়িয়ে হয়তো কলেজেই উঠে গেছে, তবু আন্টির সঙ্গে সম্পর্কটা বজায় রেখেছে। সেজদিকে নাকি তাকে মাঝে মাঝে ছন্দবদ্ধে পত্র লিখতে হয়, তার সেই ছেলেবেলার মতো। সেও নাকি আজকাল বাংলা কবিতায় হাত নকশ করছে, আর সেটা সেজদির উপর দিয়েই। অতএব ওটা চলে, আর চলে অনামিকা দেবীর সঙ্গে। এখানে বাতাস নেই লিখেছিল কবে যেন, একটু একটু করে মনে পড়ছে। এখানে বাতাস নেই, দিন রাত্রি স্তব্ধ হয়ে থাকে। ওখানে উন্মত্ত ঝড় তোমারে আচ্ছন্ন করে রাখে। তোমার কাজের ডানা অবিশ্রাম পাখা ঝাপটায়। আমার বিশ্রাম সুখ সময়ের সমুদ্রে হারায়। এখানে বাতাস নেই, দেয়ালের ক্যালেন্ডার চুপ। তোমার তারিখ পত্র ঝড়ে উড়ে পড়ে ঝুপঝুপ। ঘণ্টা মিনিটেরা যেন, না আর মনে পড়ছে না। আরও অনেকগুলো লাইন ছিল। অনামিকা দেবী সেই তুলনামূলক ভঙ্গিতে লেখা কবিতাপত্র পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন সেজদির সঙ্গে আমার কতদিন দেখা নেই। সেজদি আমার এই ঝড়টা তো চোখেও দেখেনি, তবু এত পরিষ্কার বুঝল কি করে? শুধু নিজের বিপরীতে দেখে। অথচ এই ঝড়ের গতিবেগটা সর্বদা যারা দেখে তারা তো তাকিয়েও দেখে না, বরং বলে, বেশ আছো বাবা, দিব্যি টেবিল চেয়ারে বসে বানিয়ে বানিয়ে যা ইচ্ছে লেখো, আর তার বদলে মোটা মোটা চেক। যাকগে, থাক থাক তাদের কথা। বকুলের খাতাটা খুঁজতে হবে, কিন্তু কোথায় সেই খোঁজার ঠাঁইটা? বাক্স, আলমারি, পুরনো সিন্দুক, না আরও অন্য কোনোখানে? সেই অন্য কোনোখানটা কি আছে এখনো অনামিকা দেবীর? 3 তলা থেকে নেমে এলেন অনামিকা দেবী। কারা যেন দেখা করবার জন্য অপেক্ষা করছে। এমন অবস্থা সারাদিনে অনেকবার ঘটে। 3 তলা থেকে নেমে নেমে আসতে হয়। মেজদা বলে, তার থেকে বাবা তুই নিচের তলার একটা ঘরেই পড়ে থাক, এতবার সিঁড়ি ভাঙার চেয়ে ভালো। ভালোবেসেই বলে, অন্য কোনো মতলবে নয়। 3 তলার লোভনীয় ঘরখানা বোন আগলে রেখেছে বলে কৌশলে তাকে নিচে নামাতে চাইবে, এমন নীচ ভাবা উচিত নয় দাদাদের। এটা ঠিক বাবার উইলের অধিকারী আছেন তিনি, তথাপি দাদারা তেমন না হলে টিকতে পারা সম্ভব ছিল কি? না, অনামিকার প্রতি কোনো দুর্ব্যবহার হয় না। এই যে রাত দিন বাড়িতে লোকজন আসছে, এই যে যখন তখন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন,
বৌদিরা তাকে কিছু বলতে আসেন? না, অনামিকা দেবীকে কেউ কিছু শোনাতে আসেন না। যে যা শোনান নিজ নিজ স্বামীপুত্রকে অথবা ভগবানের বাতাসকে। বড় তরফের অবশ্য দাদা বেঁচে নেই, আর বড় বৌদি থেকেও নেই। তবে বড়র অংশটুকু আগলে বাস করছে তার ছেলে অপূর্ব। আছে, তবে অপূর্ব তার স্ত্রী কন্যা নিয়ে বাড়ির মধ্যেই আলাদা। অপূর্বর স্ত্রীর রুচি পছন্দ শৌখিন, মেয়েকে আধুনিক স্টাইলে মানুষ করতে চায়। খুর শাশুড়িদের সঙ্গে ভেড়ার গোয়ালে থাকতে রাজি নয় সে। তাই বাড়ির মধ্যেই কাঠের স্ক্রিন দিয়ে নিজের বিভাগ ভাগ করে নিয়েছে অপূর্ব। দোতলার দক্ষিণের বারান্দাটা অপূর্বর ভাগে। বারান্দাটা অবশ্য আর বারান্দা রাখেনি অপূর্ব। কাচের জানলা আর গ্রিল বসিয়ে সুন্দর একখানি হলে পরিণত করে ফেলেছে। সেখানে তার খাবার টেবিল আর বসবার সোফা সেট দুভাগে সাজানো। অপূর্বর স্ত্রী অলকার মাথাটা চমৎকার। তার মাথা থেকেই তো বেরিয়েছে এইসব পরিকল্পনা। তা নইলে এই চিরকেলের সনাতনী বাড়িটি তো সেই সনাতন ধারাতেই চলে আসছিল। সেই মাটিতে আসন পেতে খাওয়া, সেই মাটিতে সরঞ্জাম ছড়িয়ে এলোমেলো করে চা বানানো, কোথাও কোনো সৌকুমার্যের বালাই ছিল না। বাড়িখানা নেহাত ছোট নয়, কিন্তু সবটাই কেমন একাকার। ফ্ল্যাট বাড়ির স্টাইল নেই কোনোখানে, তাই বাড়ি থেকে কোনো আয়ের উপায়ও নেই। ভবিষ্যৎ বুদ্ধি ছিল না আর কি বাড়ি বানানেওয়ালার। এসব দেখে শুনে অলকা হতাশ হয়ে নিজের এলাকাটুকু নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। তার মেয়ে অভিজাতদের স্কুলে পড়ে, তার চাকর বুশ শার্ট আর পায়জামা পরে, চটি পায়ে রাঁধে। অনামিকা দেবীর মেজ বৌদি আর সেজ বৌদি প্রথম দিকে ভাসুরপ বউয়ের অনেক সমালোচনা করেছিলেন, অনেক বিদ্রূপের ফুলঝুড়ি ছড়িয়েছিলেন, কিন্তু ক্রমশ নিজেরাই ওই আধুনিকতার সুবিধেগুলো অনুধাবন করেছেন এবং কখন অলক্ষ্যে সেগুলোর প্রবর্তনও করেছেন। এখন ওরা পুরুষদের অন্তত টেবিলে খেতে দেওয়াটা বেশ ভালো মনে করেন। অনামিকা দেবী অবশ্য এসবের মধ্যে ঢোকেন না কখনো, না মন্তব্য না মত প্রকাশে। আজীবনের এই জায়গাটায় তিনি যেন আজীবনই অতিথি। অতিথির সৌজন্য, অতিথির কুণ্ঠা এবং অতিথির নির্লিপ্ততা নিয়েই বিরাজিত তিনি। নিচে নেমে এসে দেখলেন জনা ৩-৪ বিজ্ঞ বিজ্ঞ ভদ্রলোক। অনামিকাকে দেখে সসম্ভ্রমে নমস্কার করলেন। প্রতি নমস্কারের পালা চুকল। তারপর কাজের কথায় এলেন তারা। একটি আবেদনপত্রে স্বাক্ষর করাতে এসেছেন। দেশের সমস্ত মান্যগণ্য বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকল্যাণী আর শুভবুদ্ধি সম্পন্নদের স্বাক্ষর সংগ্রহ করতে নেমেছেন তারা। অনামিকা দেবীকেও সেই দলে ফেলেছেন তারা। কিন্তু আবেদনটা কিসের? আবেদনটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতি সাগরে নিমজ্জিত দেশের অন্ধকার ভবিষ্যৎ দেখে বিচলিত বিপর্যস্ত এরা সেই সাগরে বাঁধ দিতে নেমেছেন। ওজস্বিনী ভাষায় এবং বিক্ষুব্ধ গলায় বলেন তারা, ভাবতে পারেন কোথায় নেমে গেছে দেশ। খাদ্যে ভেজাল দিচ্ছে, ওষুধে ভেজাল দিচ্ছে, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে। এমনভাবে বলেন যেন এই মাত্র টের পেয়েছেন তারা দেশে এইসব ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। অনামিকা দেবী মনে মনে বলেন, খোকাবাবুরা এইমাত্র বুঝি স্বর্গ থেকে টসকে পড়েছ এই মর্তভূমি বিধাতার হাত ফসকে। কিন্তু সে তো মনে মনে। মুখে শান্ত সৌজন্যের পালিশে ঈষৎ দুঃখের নকশা কেটে বলেন, হ্যাঁ সে তো করছেই। করছেই বলে তার চুপ করে থাকলে চলবে না অনামিকা দেবী। সমাজের দুর্নীতিতে আপনাদের দায়িত্ব সর্বাধিক। শিল্পী সাহিত্যিকরা যদি দায়িত্ব এড়িয়ে আপন উচ্চ মানুষের গজদন্ত মিনারে বসে শুধু কল্পনার স্বর্গ গড়েন, তাহলে সেটা হবে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। অনামিকা দেবী চমকিত হন। না, ভয়ঙ্কর নতুন এই কথাটায় নয়, ভদ্রলোকের কণ্ঠস্বরে। ওর মনে হয় বাড়ির লোকেরা শুনলে ভাববে কেউ আমাকে ধমক দিতে এসেছে। চমকিত হলেও শান্ত স্বরেই বলেন, কিন্তু আবেদনটা কার কাছে? কার কাছে? ভদ্রলোক উদ্দীপ্ত হন। মানুষের শুভবুদ্ধির কাছে। মানুষ মানে ওইসব ভেজালদার চোরাকারবারিদের কাছে? খুব আস্তে, খুব নরম করেই কথাটা বললেন অনামিকা দেবী। ভদ্রলোকেরা যেন আহত হলেন, আর সেই অপ্রকাশও রাখলেন না।
ক্ষুব্ধ গলাতেই বললেন, আপনি হয়তো আমাদের প্রচেষ্টাকে লঘুচক্ষে দেখছেন, কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের শুভবুদ্ধি কোনো না কোনো সময় জাগ্রত হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অনামিকা দেবী নম্র গলায় বলেন। দেখি আপনাদের আবেদনপত্রের খসড়া। ব্যাগ খুলে সন্তর্পণে বার করেন ভদ্রলোক। জোরালো গলায় বলেন, দেশের এই দুর্দিনে আপনাদের উদাস থাকলে চলবে না অনামিকা দেবী। অন্ধকারে পথ দেখাবে কে? কল্যাণের বাতি জেলে ধরবে কে? যুগে যুগে কালে কালে দুর্নীতিগ্রস্ত সমাজকে পঙ্কশয্যা থেকে আবার টেনে তুলেছে সাহিত্য আর শিল্প। অনামিকা দেবী মৃদু হেসে বলেন, তাই কি ঠিক? ঠিক নয় বলেন কি? তাহলে তো সম্ভব আমি যুগে যুগে কথাটার অর্থই হয় না, বলে মৃদু হেসে কাগজটায় চোখ বুলুন অনামিকা দেবী। ভাষা সেই একই, যা ভদ্রলোকেরা আবেগদীপ্ত গলায় বলছেন। দেশ পাপ পঙ্কে নিমজ্জিত, মানুষের মধ্যে আদর্শ নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, প্রেম নেই, পরার্থপরতা নেই, মানবিকতা বোধ নেই, সর্বস্ব হারিয়ে মানুষ ধ্বংসের পথে চলেছে। কিন্তু চলেছে বলেই কি চলতে দিতে হবে? বাঁধ দিতে হবে না? অনামিকা দেবী মনে মনে হাসলেন। ভাবলেন, আমার একটি স্বাক্ষরেই যদি এতগুলো নেই হয়ে যাওয়া দামি বস্তুকে ফিরিয়ে আনার সাহায্য হয়, তো দেবই কি সেটা? তবে বিশ্বাস জিনিসটা যে সত্যিই বড্ড বেশি চলে গেছে, তাতে আর সন্দেহ কি? নচেৎ তোমাদের এইসব মহৎ চিন্তা আর মহৎ কথাগুলির মধ্যে কোনো আশার রস পাচ্ছি না কেন? কেন মনে হচ্ছে কেবলমাত্র দুর্নীতিগ্রস্ত মানুষকে শুভবুদ্ধির শুভ্র আলোক দেখাবার ব্রত নিয়েই তোমরা এই দুপুর রোদে গলদঘর্ম হয়ে ঘুরে বেড়াচ্ছ? এ কি আর সত্যি? এটা বোধহয় তোমাদের কোনো মতলব গ্রন্থের সুচারু মলাট। তারপর ভাবলেন, মলাট নিয়েই তো কারবার আমাদের। এই যে সাহিত্য নিয়ে এত গালভরা কথা, সে সাহিত্যও বিকয়িত মলাটের জোরে। যার গেটআপ যত জমকালো, তার তত বিক্রি। কলমটা তুলে নিয়ে বসিয়ে দিলেন স্বাক্ষর। ওরা প্রসন্ন মুখে ফিরে গেলেন। অনামিকা দেবী তাকিয়ে রইলেন অনেকক্ষণ সেই চলে যাওয়া পথের দিকে। তারপর ভাবলেন, মতলবে যদি না হও তো তোমরা অবোধ, তাই চোরা কারবারির শুভবুদ্ধির দরজায় হাত পাততে বসেছ। যাক, যাই হোক, উদ্দেশ্য সিদ্ধির খুশি দেখা গেল ওদের মুখে। সেদিন দেখা যায়নি তাদের, সেই আরেক মানব কল্যাণব্রতীদের। 3-4টি রোগা রোগা কালো কালো ছেলে আর একটি মেয়ে এসেছিল সেদিন একই ব্যাপারে। আবেদনপত্রে স্বাক্ষর। তাদের চিন্তা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সমস্ত বিশ্বের পরিপ্রেক্ষিতে চিন্তা তাদের। এই যুদ্ধোন্মাদ পৃথিবীকে শান্তির মন্ত্র দেবার জন্য স্বাক্ষর সংগ্রহ করে বেড়াচ্ছে তারা। অনামিকা দেবী বলেছিলেন, আমার মনে হয় না যে এই পদ্ধতিতে সত্যকার কাজ হবে। ওরা ক্ষুব্ধ হয়নি, আহত হয়নি, ফোঁস করে উঠেছিল। বলেছিল, তবে কিসে সত্যকার কাজ হতে পারে বলে আপনার মনে হয়? অনামিকা দেবী হেসে উঠেছিলেন, আমার এমন কি বুদ্ধি যে চট করে একটা অভিমত দিই। তবে মনে হচ্ছিল উন্মাদের কাছে শান্তির আবেদনপত্রের মূল্য কি। ওরা যুক্তি ছেড়ে ক্রোধের স্মরণ নিয়েছিল। বলেছিল, তাহলে আপনি যুদ্ধই চান, শান্তি চান না? তারপর 2-1টা বাক্য বিনিময়ের পরই, আচ্ছা ঠিক আছে, সই দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে, তবে এই থেকে আপনাদের সাহিত্যিকদের মনোভাব বোঝা যাচ্ছে, বলে ঠিকরে বেরিয়ে গিয়েছিল। শান্তির জন্য দরজায় দরজায় আবেদন করে বেড়াচ্ছে ওরা, কিন্তু সহিষ্ণুতা শব্দটার বানান ভুলে গেছে। সেদিন তারা রাগ করে চলে গিয়েছিল। অনামিকা দেবী অস্বস্তি বোধ করেছিলেন। আজ আর অস্বস্তি নেই। আজ এরা প্রসন্ন মুখে বিদায় নিয়েছেন। স্বস্তি কেনবার এই উপায়, অন্যের বাসনা চরিতার্থের উপকরণ হও, অন্যের মতলবের শিকার হও, আর তাদের ওই ওপরের মলাটটা দেখেই প্রশংসায় পঞ্চমুখ হও। ভেতরের পৃষ্ঠায় কি আছে তা বুঝতে পেরেছ, কথা বুঝতে দিও না, ব্যাস পাবে স্বস্তি। নচেত বিপদ, নচেত দুঃখের আশঙ্কা। বাইরে এখনো রোদ ঝাঁঝা করছে, গরমের দুপুর কেটেও কাটে না। কত কাজ জমানো রয়েছে, কত তাগাদার পাহাড় গড়ে উঠছে,
তবু এই সময়টাকে যেন কাজে লাগানো যাচ্ছে না। শেষ দিকে কি চিঠি লিখবেন এখন? শেষদির চন্দননগরের সেই গঙ্গার ধারের বাড়িটা মনে পড়ল। অমলবাবু শেষদির জীবনে আর কোনো সঞ্চয় রেখে গেছেন কিনা জানা নেই, তবু স্বীকার না করে উপায় নেই, এই এক পরম সঞ্চয় রেখে গেছেন তিনি শেষদির জীবনে। গঙ্গার ধারের সেই ছোট্ট বাড়িটি, সেখানে একা থাকে শেষদি, শুধু নিজেকে নিয়ে। দুই কৃতি ছেলে থাকে নিজ নিজ কাজের জায়গায়, তাদের মস্ত কোয়ার্টার, মস্ত বাগান, আরাম আয়েশ স্বাচ্ছন্দ্য, কিন্তু শেষদিকে সেখানে ধরে না। শেষদির চাই আরও অনেকখানি আকাশ, আরও অনেকখানি বাতাস। তাই গঙ্গার ধারের বারান্দা দরকার তার। তবু শেষদি লেখে, এখানে বাতাস নেই। বাতাসের যোগানদার তবে কে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।